বউ শোনো না, আব্বু কি বলেছে? মুখটাকে বাংলা পাঁচের মতো করে ইফাতের দিকে তাকালাম, তারপর কাট কাট গলায় বললাম, বল। আমি অনুমতি দেয়ায় ইফাত খুশি হয়ে গেল। আমার সামনে এসে খুশিতে গদগদ হয়ে বলল, আব্বু বলেছে বার্ষিক পরীক্ষায় আমি যদি প্রথম হই তাহলে আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবে, তুমি আমার বউ হয়ে যাবে। নুবা শুধু ইফাতের। আমার নাম নোভা, নট নুব। কি হলো বউ? ইফাত এদিকে আয়। পাপ্পি দিবা? আমি রেগে বললাম, রেগে এদিকে আয়। না, তুমি মারবা। ওই কোণার থেকে ইটটা নিয়ে আয়, তারপর জোরে একটা আমার মাথায় বাড়ি দে। আমি মইরা যাই। ভাই আমি বাইচা আছি কেন? আমারে মাইরা ফেলা। এত ঝামেলা ভাল লাগে না। তুমি এইসব কি বলো বউ? আর একবার বউ বললে আমার মাথায় আমি নিজেই ইট দিয়ে বাড়ি দিব। আমি আর বেঁচে থাকতে চাই না, এত জ্বালা ভালো লাগে না আমার। ইফাত মুখ আটকিয়ে হেসে বলল, তুমি মরে গেলে আমার ভাইয়ের কি হবে ভাবি? ভালো চাইলে চোখের সামনে থেকে সরতো। আমার এত জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। আমাকে একটু শান্তি দে তো তোরা। আমি হাত জোর করছি, একটু শান্তি দে। ইফাত আমার সামনে এসে চোখ দুটো টলমল করে বলল, এইসব কথা বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচবো না। তোর ভালোবাসার কুষ্টি কিলাই, দূর হ সামনে থেকে, নয়তো তোদের মেরে আমি জেল খাটবো। সিফাত মুখটাকে সিরিয়াস ভঙ্গি করে বলল, কি হয়েছে বলো তো ভাবি? তোমাকে আজ অনেক টেনশন মনে হচ্ছে। কিছু হয়নি। তোর আম্মুর শরীর কেমন? হসপিটাল থেকে এসছে? আম্মু ভালো আছে ভাবি। আম্মু আর আব্বু দুজনে ভালো আছে, তাই 15 দিন পর যেতে বলছে। আলহামদুলিল্লাহ। ইফাত নাক টেনে চোখের কোণে আসা পানি মুছে কাঁদো কাঁদো ফেস করে বলল, তোমার কি হয়েছে বউ, বলো না কি হয়েছে তোমার? তোমারে কেউ কিছু বললে আমারে বলো, আমি তার খবর নিয়ে ফেলবো। হইছে থাম তুই। 2 আনার মানুষ 12 আনার ডায়লগ দিতে হবে না। এখন দয়া করে আমার সামনে থেকে একটু যা, আমাকে একা থাকতে দে। সিফাত কোনই দিয়ে ইফাতকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, ভাবির মুড ভালো না ভাইয়া, চলো এখান থেকে চলে যাই, নয়তো ধাওয়া দেবে। তুমি তো খাবে, এই সাথে আমাকেও খাওয়াবা। ইফাত জোর গলায় বলল, আমার বউ ছেড়ে আমি কোথাও যাব না। আমি কপাল কুঁচকে জিজ্ঞাসা করলাম, সত্যি তুই এখন যাবি না? না, যাব না, যাব না, ভালো করে জিজ্ঞেস করছি, যাবি কি না বল। যাব না। তুই যাবি না, তোর ঘাড়ে শুদ্ধ যাবে। তুই শুধু একটু দাঁড়া। আমি এদিক সেদিক তাকিয়ে ছাদের কোণা থেকে একটা ইট নিয়ে ওদের পেছন ধাওয়া করতেই ইফাতকে টেনে দরজার দিকে দাঁড়ালো। আমি একবার ইটের দিকে তাকিয়ে মৃদু করে আমার কপালে 2টো বাড়ি দিলাম। ঠাটিয়ে 2টো দিয়ে যদি নিজের পোড়া কপালটাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারতাম তাহলে বোধহয় একটু শান্তি পেতাম। দুপুরে খাবার টেবিলে গোল হয়ে সবাই বসে আছি। এনাজ, তায়াং ভাইয়া, তন্নি। আমি এক পাশে বসেছি, আরেক পাশে দাদি, খালামণি বসছে। এনাজ জোহরের নামাজের পর এখানে চলে এসছে। আমি খাবার না খেয়ে প্লেটে আঁকি বুকি করছি। আসলে খাবার আমার গলা দিয়ে নামছে না। খালামণি তা খেয়াল করে বলল, কি রে, তোর কি হয়েছে? তুই খাচ্ছিস না কেন? আমি কিছুটা থতমত খেয়ে বললাম, ওই খালামণি, আমি তো খাচ্ছি, তুমি খেয়াল করোনি। দেখছি তো কি খাচ্ছিস। দাদি গ্লাসে পানি ঢেলে কিছুটা পানি খেয়ে বলল, নাতনি বিয়ের চিন্তায় খাওয়া ভুলে গেছে। আরে চিন্তা করো না, সতীন তার ব্যবস্থা করে ফেলেছি। আমি চমকে তার দিকে তাকাতেই আমার সাথে সাথে তন্নি, তায়াং ভাইয়াও ও এনাজ তাকালো। তন্নি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি দাদি? ও তুই তো কিছু জানিস না তনিমা, দাঁড়া আমি সবাইকে বলছি। এনাজ আমার দিকে বিস্মিত চোখে তাকালো। আমি জোর করে মুখে হাসি টেনে নিচের দিকে নজর দিলাম। তায়াং ভাইয়া বলল, কেমন কথা গো ডার্লিং? বলছি। এনাজ চোখে মুখে বিস্ময় ভাব রেখে দাদিকে বলল, মনে হচ্ছে খুব সিরিয়াস কথা। অনেকটা, তাই গো আমার 2 নাম্বার জামাই। আমি ভীত সন্ত্রস্ত হয়ে চুপ করে রইলাম। দাদি কথাটা বলার পর যে কি হবে তা আল্লাহ মালুম।
আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একবার তায়াং ভাইয়ার মুখের দিকে আর একবার এনাজের মুখের দিকে তাকালাম। দাদি কিছু সময় থেমে বলল, তানবীরের সাথে আমি নোভার বিয়ে দিতে চাই। বাঁচবো আর কয়দিন, তাই বড় নাতে বিয়েটা তাড়াতাড়ি দিব, যাতে তোদের ঘরের ছেলে মেয়ে দেখেই মরতে পারে। আমি তায়াং ভাইয়া ও এনাজের রিয়াকশন দেখার জন্য তাদের দিকে তাকালাম। দুজনের মুখ নিমিষেই রাগে লাল বর্ণ ধারণ করলো। আমি জানতাম এমন কিছু হবে। গতকাল রাতে তো আমি এই কথা শুনেই কোমায় যেতে যেতে ফিরে এসেছি। গতকাল রাতে তাদের ডাকতে গিয়ে আমি রুমের সামনে গিয়ে আমারও তায়াং ভাইয়ার বিয়ের কথা বলতে শুনেছি। কিন্তু এখন কি হবে? দাদি আবার বললেন, নোভার বাবা মায়ের সাথে সকালে কথা বলা আমার শেষ। তারা দু একদিনের মধ্যে আসবে। তারা আসলে ঘরোয়াভাবে এই সপ্তাহে দুজনকে বিয়ের সুতো বেঁধে দিব। তারপর না হয় নোভার পড়ালেখার শেষে বড় করে অনুষ্ঠান করে উঠে আনবো। তায়াং ভাইয়া জোরে চেয়ার টেনে উঠে বেসিনের কাছে চলে গেল। হাত ধুয়ে 1 মিনিটও দেরি করলো না, নিজের রুমে চলে গেল। এনাজও খাবার ছেড়ে উঠে গেল। হাত ধুয়ে গটগট পায়ে বাসার বাইরে চলে গেল। দাদি খালামণি একে অপরের দিকে তাকিয়ে দুজনে যাওয়ার পানে অবাক ভাবে তাকিয়ে রইল। দাদি বলল, কি হলো তানবীরের মা? আমিও তো বুঝলাম না মা। তন্নি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি এক দৃষ্টিতে সামনের পানির জগের দিকে তাকিয়ে রইলাম। এমনটাই হওয়ার ছিল। একটু পর ভাইয়ার রুমে থেকে ভাঙচুরের শব্দ আসবে, আর আমার উপর দিয়ে একটা বিশাল ঝড় যাবে। তন্নি আমাকে খোঁচা মেরে মিনমিন করে বলল, কি হচ্ছে এসব বাবু? আমি ওর দিকে মলিন চোখে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মাথা আমার ভন ভন করে ঘুরছে, চোখে মুখে অন্ধকার দেখছি। আমি বোধহয় এই যাত্রায় পটল তুলবো। এর পরের কাহিনীগুলো এত দ্রুত ঘটলো যে আমি পুরো স্তম্ভ হয়ে রইলাম। চোখের পলকে এক একটা ঘটনা ঘটতে লাগলো। বিয়েটা হলে 4টা জীবন নষ্ট। আমি তো তা হতে দিতে পারি না, কিন্তু বিয়েটা আটকাবো কি করে? এখন নিজের ওপর রাগ হচ্ছে, কেন যে গতকাল বিয়ের জন্য লাফালাম। নিজের কপাল নিজেই পড়েছি। এখন ভালোই ভালোই বিয়ে ভাঙতে পারলেই আমি বাঁচি। সকালবেলা ঘুমের থেকে উঠে ড্রয়িং রুমে আম্মু আব্বু ইভাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। জল বহুদূর গড়িয়ে গেছে। এখন কিছু না করলে আমার কপাল চাপড়াতে হবে। আম্মু আমাকে তার পাশে বসিয়ে বলল, কেমন আছিস? অনেক ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। যাও ফ্রেশ হয়ে আসো। এই ইভু গিয়ে বোরখা খুলে হাত মুখ ধুয়ে নে। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আব্বু? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলি? হ্যাঁ, একটু আগে। তোমরা বসো, আমি আসছি। যাও সবাই আগে ফ্রেশ হয়ে নাও। আম্মু আব্বু ভেতরের রুমে চলে গেল। ইভা শয়তানি হাসি দিয়ে আমাকে বলল, ও মোটু, তোমার বলে বিয়ে? ওই তোকে কে বললো? তোমার বিয়ে দিতে আমরা আসলাম, আর তুমি বলো আমাকে কে বললো? তায়ান ভাইয়ার সাথে তোমাকে মানাবে কি করে? যদি মতো তায়ান ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়, তাহলে এনাজ ভাইয়ার কি হবে? এনাজের কথা ইভা জানে। আমি কখনো আমার কোনো কথা ওর কাছে লুকাই না। ও মাঝে মাঝে আমার বড় বোনের মতো সব কিছুতে সাপোর্ট করে, সমস্যার সমাধান খুঁজে দেয়। তাই ওর সাথে সব কথা শেয়ার করি। আমি মুখটাকে শুকনো করে ধপ করে সোফায় বসে পড়লাম। তারপর ইভার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিছু জানি না। আমার কপালে এবার দুঃখ আছে। নিজের কপাল নিজে ফাটাইছি, এবার জোড়াও আমার লাগাতে হবে। কি যে করব নিজেও জানি না। দাদি তো তাড়াহুড়ো শুরু করছে, আগামীকাল রাতেই নাকি কাজী ডেকে তোমাদের বিয়ে দিয়ে দেবে। আমি চোখ কপালে তুলে চেঁচিয়ে বললাম, বলিস কি? সত্যি বলছি, তুমি কিছু জানো না? দাদি তো তোমাকে অনেক পছন্দ, তাই তায়াং ভাইয়ের বউ করতে চাইছে। আমার মাথায় পানি ঢাল ইভা, আমি আজ নেই। আম্মু আব্বু রাজি হয়েছে বিয়েতে? আব্বু প্রথমে রাজি ছিল না আত্মীয়দের মধ্যে বিয়ে দিতে, কিন্তু আম্মু বলে তায়াং এর মতো ছেলে হয় না, তাই রাজি হতে বাধ্য হয়েছে। তবে এখনো ততটা রাজি নয়। খালু তো গতকাল থেকে কলের ওপর কল। খালু তো ভীষণ খুশি তোমাকে তার ছেলের বউ করতে পারবে বলে। আমার বোধ হয় এবার পিঙ্ক কালার বিষ খেতে হবে। দেখি আম্মুর সাথে কথা বলে আমি দ্রুত সোফা থেকে উঠে আম্মুর রুমের দিকে দৌড়ালাম। আব্বু ওয়াশরুমে গেছে। আম্মু বোরখা খুলে মাথা নিচ করে বসে আছে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে বললাম, এসব কি শুনছি আম্মু? কোন সব?
তায়াং ভাইয়ার সাথে নাকি আমার বিয়ে ঠিক করছো তোমরা? তোর আব্বু তো ততটা রাজি না। এখন আসছি, দেখি কি হয়। তোমরা এসব ভাবো কি করে? হ্যাঁ, তায়াং ভাইয়াকে আমি নিজের ভাইয়ের চোখে দেখি, তার সাথে আমার বিয়ে কিভাবে সম্ভব? ভাইয়াও আমাকে বোনের চোখে দেখে। এই সিম্পল বিষয়টা তোমরা বুঝতে পারছো না কেন? ওর সাথে বিয়ে তো তোর জায়েজ আছে। থাকুক জায়েজ। এমন হতো আমি তায়াং ভাইকে পছন্দ করি কিংবা তায়াং ভাইয়া আমাকে পছন্দ করে, তাহলে বিষয়টা অন্যরকম, কিন্তু এমনটা তো নয়। আগেই চিল্লাস না, আসছি যখন দেখি কি হয়। দেখি কি হয় বললে তো হবে না। এই বিয়ে কিছুতেই হবে না। আমি তায়াং ভাইয়াকে বিয়ে করব না। উনি শুধু আমার ভাই, তাকে আমি কখনো অন্য চোখে দেখিনি আর দেখবো না। কেন? তায়াং ছেলে হিসেবে কোনো দিক দিয়ে খারাপ? এখানে ভালো বা খারাপের প্রশ্ন উঠছে কেন? তাহলে তুই এসব কথা বলছিস কেন? আল্লাহ যদি ওর সাথে তোর বিয়ে লিখে রাখে, তাহলে কি তুই কিছু করতে পারবি? ভাগ্যে থাকলে তো বিয়ে হবেই। উদ্ভট কথাবার্তা বলে একদম মাথা গরম করবা না। এই বিয়ে হবে না মানে হবে না, আর কোনো কথা নাই। কথাগুলো বলে রাগী চোখে আম্মুর দিকে একবার তাকিয়ে দ্রুত রুমে চলে গেলাম। টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। যেচে নিজের বিপদ ডেকে আনলাম। কেন যে ওই দাদিকে বিয়ের কথা বললাম? আমার মজা করে বলা যে 9 নম্বর বিপদ সংকেতে রূপ নেবে, তা জানলে জীবনে বিয়ের কথা উচ্চারণ করতাম না। দুপুরে খাবার খাওয়ার পর সবাই যার যার রুমে বিশ্রাম নিচ্ছে। গতকালের পর থেকে তায়াং ভাইয়ার সাথে আমার কোনো কথা হয়নি, তাই গুটি গুটি পায়ে ওর রুমের দিকে রওনা দিলাম। ওর রুমের সামনে যেতেই দেখলাম ভাইয়া উপর হয়ে শুয়ে আছে। আমার আজ ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। দৌড়াদৌড় পরে বুকে ফু দিলাম। তারপর আস্তে করে দরজায় দুটো টোকা দিয়ে বললাম, ভাইয়া আসবো? অপর দিকে থেকে কোনো শব্দ এলো না, শুনতে পাইনি ভেবে আর একটাবার জোরে টোকা দিয়ে চেঁচিয়ে বললাম, ভাইয়া আসবো? আয়। ওর আওয়াজ কেমন জানি গম্ভীর লাগছে। আমার ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ভেতরে ঢুকলেই তায়াং ভাইয়া আমাকে মেরে ফেলবে। পাঠাটা যাদের সাথে চেঁচামেচি করলে লাভ হবে তাদের সাথে করে না, সব ঝাল আমার উপর মেটায়। এটা এখন নয়, সব সময় করে। আমি ওনার আগা মোড়াতে মোড়াতে ভেতরে ঢুকলাম। ওর পাশে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তুই কিছু বলছিস না কেন? তোর সাথে আমার বিয়ে কনফার্ম করে ফেলেছে, আর তুই চুপচাপ হাত গুটিয়ে বসে আছিস। এটা কি ঠিক বল? ভাইয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে এক ঝাটকায় আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তোর কি মনে হচ্ছে আমি হাত পা গুটিয়ে বসে আছি? তাই তো দেখতে পাচ্ছি। তোকে প্রথমে 2 গালে দুটো চটকনা দিব, তারপর বাকি সব। আমি চট জলদি আমার 2 গালে 2 হাতে চেপে ধরলাম। একে দিয়ে বিশ্বাস নেই, দিয়েও বসতে পারে। মুখটাকে কাঁদো কাঁদো ফেস করে বললাম, আমি কি করছি? এক থাপ্পড়ে সামনে পাটির দাঁত ফেলে দিব, শয়তান চিমড়ি। আবার বলিস তুই কি করছিস? কি করছি তা তো বলবি। দাদিকে বিয়ের কথা বলছিস কেন? জামাই চাই বলে আন্দোলন কে করছিল? এখন চুপ কেন? আমি গতকাল রাতে দাদির রুমে গিয়ে দাদির সাথে কথা বলেছি। উনি তো রীতিমতো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল আরম্ভ করেছিল, তাই রেগে বের হয়ে গেছি। কি বলছো দাদি? আমি বলছি তোকে আমি নিজের বোনের চোখে দেখি, তোকে বিয়ে করতে পারবো না। উনি বলে তোর সাথে আমার বিয়ে জায়েজ আছে। বিয়ের আগে তোকে বোন ভাবছি, বিয়ের পর বউ ভাবলেই চলবে। তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, তা তুই ভালো করে জানিস। আমারও সম্ভব নয়। ইনাজ, নূর দুজনেই আমাকে ভুল বুঝছে, একজনও কল পিক করছে না। এসব কিছু হয়েছে তোদের জন্য? তুই দাদির মাথায় বিয়ের ভূত চাপিয়েছিস। আমারও সম্ভব নয়। আমি কি জানতাম উনি সামান্য বিষয়কে এতটা সিরিয়াস করে ফেলবে? এখন এই বিয়ে ভাঙার দায়িত্ব তোর। তুই কিভাবে ভাঙবি, কি করে ভাঙবি আমি কিছু জানি না। আমি শুধু জানি তুই বিয়ে ভাঙবি। যদি বাই চান্স তোর সাথে আমার বিয়ে হয়ে যায়, তাহলে এই বাসায় আগুন লেগে যাবে। ভালো চাইলে বিয়ে ভাঙিস, নয়তো তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না। তুই খালামণি কিংবা দাদিকে নূর আপির কথা বলে দে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়। তুই এনাজের কথা কেন বলিস না? তোর বিষয় আর আমার বিষয় এক না। এনাজ যদি আব্বুকে প্রস্তাব দিত তাহলে আমি সব বলে দিতাম, কিন্তু ও তো কিছু বলেনি। তুই সবাইকে নূর আপির কথা বলে দে। বলতে গিয়েছিলাম, কেউ আমার কথা শুনতে চায়নি। আজ আর কথা বলিস না তো। আম্মুকে বলছি, কিন্তু সে বলে তোর আব্বুকে বল। আব্বুকে কল দিয়েছি, সে বলে তোমার বিয়ে নিয়ে টেনশনে আছে, কোনো কথা শুনবো না।
তোমার দাদি যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করে নাও। তুই তো জানিস আমি আব্বুকে একটু ভয় পাই। দাদিকে বলতে গেলে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিল। তুই একটু কষ্ট করে দাদিকে বলে দেখ না। দাদি আমার কথা শুনতে নারাজ। দেখ, ওনার এমনি হাই প্রেশার, যদি বেশি চাপ দেয় তাহলে স্ট্রোক করে বসতে পারে। তখন আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করবে। ঝামেলা তুই লাগিয়েছিস, তুই সব ঠিক করবি, আমি কোনো হেল্প করব না। সব নষ্টের গোড়া তুই। দেখ পাঠা, রাগ উঠাইস না। তোর এমন গা সারা কথাবার্তায় আমার শরীর জ্বলছে। তোকে দেখেও আমার গা জ্বলছে। বাল চলে বিয়ে ভেঙে দে। তুই না এত রাগবি, তাহলে বিয়ে ভাঙছিস না কেন? দেখ, সব জায়গায় রাগ দেখানো যায় না। আমি এখন রাগ দেখালে দাদি স্ট্রোক করবে, তখন আর এক ভেজাল হবে। তা করবি কেন? পারিস তো শুধু আমার সাথে, যত রাগ সব আমার উপর। কথা না বলে বিয়ে ভাঙার প্ল্যান কর, আমি তোকে একটু সাহায্য করবো না। নিজে একা একা পাগলামি করছিস, এখন একা একা সব ঠিক করবি, এটাই তো শাস্তি। ওর কথা শুনে আমার মাথায় চিনচিন করে রাগ উঠে গেল। রেগে সাপের মতো ফোঁস ফোঁস করে বললাম, ভাঙবো না বিয়ে, আমি তোকেই বিয়ে করব। দেখি তুই কি করতে পারিস, আর বিয়ে কি করে ভাঙিস তাও দেখবো। এমনটা হলে কেমন ঘটে ফেলবো আমি। কচু করবি, দেখ মুডটাই নষ্ট। জোরে জোরে পা ফেলে রুম থেকে বেরিয়ে গেলাম। এই পাঠার কথা শুনে আবার রাগ উঠছে। সব আমার উপর চাপিয়ে দিয়ে নিজে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবই আমার কপাল। টেবিলের ওপর ছোট্ট একটা চিরকুটে লেখা ছিল, ছাদে এসো। আমার মন বলল এটা এনাজের কাজ, তাই দ্রুত চলে এলাম। সিঁড়ি থেকে ছাদে পা দিতেই একটা হাত এসে টেনে আমাকে দেয়ালে আঁকড়ে নিয়ে গেল। আমি ভয় পেয়ে চিৎকার করতে গেলে মুখ চেপে ধরলো। পারফিউমের ঘ্রাণটা পরিচিত লাগছে। পিটপিট করে চোখ খুলে এনাজকে দেখে পিলে চমকে উঠল। চোখ দুটো রক্তবর্ণ করে আমার দিকে তাকিয়ে আছে, চোখ মুখ ফুলে লালচে হয়ে আছে। রাগী কণ্ঠে বলল, আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা আছো? কি শুরু করেছো তোমরা ভাই বোন মিলে? আগামীকাল তোমাদের বিয়ে, টিডি পোকা। চিন্তা করছো আমার মনের অবস্থা এখন কিরকম? আমি কি অবস্থায় আছি তা একমাত্র আমি জানি। তোমরা কেউ আমার দিকটা একবারও ভেবে দেখলে না। এই তোমাদের বন্ধুত্ব, এই তোমাদের ভালোবাসা। আমি চোখের ইশারায় তার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যার মানে হলো মুখের থেকে হাতটা সরান। উনি প্রথমে বুঝতে পারলেন না, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, কি? আমি আবারও তার হাত দেখিয়ে দিলাম। উনি এবার বুঝতে পেরে হাত সরিয়ে ফেললো, তবে আর এক হাত দিয়ে আমার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলো। আমি একটু থেমে থেমে বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে বললাম, আপনার বন্ধুকে কিছু না বলে আমার সাথে খেচাখেচি করছেন কেন? আমি তো বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগছি, কিন্তু ওর তো কোনো রিয়েকশন নেই। বিশ্বাস করো, বিয়েটা যদি তায়ানের সাথে ঠিক না হয়ে অন্য কারোর সাথে হতো তাহলে আমি তোমাকে তুলে নিয়ে যেতাম, কিন্তু তায়ান যাওয়াই কিছু করতেও পারছি না। বোকার মতো কথা না বললে না। হ্যাঁ, তুলে নিয়ে গেলেই যে সব সমস্যার সমাধান হবে তা কে বললো আপনাকে? রাগের মাথায় কিছু করা ঠিক হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কি করব আমি বলো, আমার মাথা কাজ করছে না। গতকাল যখন শুনলাম তোমার সাথে তায়ানের বিয়ে, তখন ইচ্ছে হচ্ছিল নিজেকে শেষ করে দিই। চুপ করেন, খালি উল্টাপাল্টা কথাবার্তা। আর একবার মরার কথা বললে আমি জানে মেরে ফেলবো। আমি জানি তুমি বিশ্বাস করছো না, তবে তুমি মিলিয়ে নিও। তুমি বিয়েতে কবুল বলবা, সাথে সাথে আমি বিষ খাবো। একদিক দিয়ে তোমার বিয়ে হবে, আর একদিক দিয়ে আমার লাশ বের হবে। আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। এনজিও সংস্থা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি মরেই যাব। হাত ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো, কাঁধে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা ছেলে সামান্য কারণে কাঁদে না তা আমি জানি, আর এনাজকেই প্রথম কান্না করতে দেখলাম। কতটা ভালোবাসলে কেউ এভাবে কাঁদতে পারে তা আমার জানা নেই, তবে এতটুকু বুঝতে পারছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় কাছে। কান্না কণ্ঠে বলল, সব ঠিক করে দাও টিটি পোকা, আবার শুধু তোমাকে চাই। তুমি ছাড়া আমার জীবন আবার মরুভূমির মতো খা খা করবে। রঙহীন জীবনে আমি বাঁচতে পারবো না, আমার শুধু তোমাকেই লাগবে, আর কিচ্ছু চাই না আমি। আমার প্রথম ভালোবাসা হারিয়ে ফেলার পরও আমার এতটা নিঃস্ব লাগেনি যতটা এখন লাগছে। সবে তো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, ভেবেছি এই মাসটা কিন্তু সব গুছিয়ে তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাবটা দেব, কিন্তু কিন্তু সব এলোমেলো কেন হয়ে গেল?
আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে, মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছে। হাত দুটো আলতো করে তার পিঠে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ একটু শান্ত হন। এতটুকু কথা কান খুলে শুনে রাখুন, আমি যদি আপনার না হই তাহলে আর কারোর হব না, আমি শুধু আপনারই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে, আমার তোমাকেই লাগবে। আপনি শান্ত হন, আমি দেখছি। প্লিজ কান্না করবেন না, আমার অনেক খারাপ লাগছে। এনাজ আমাকে ছেড়ে চোখ মুছে অন্যদিকে তাকিয়ে রইল। তার চোখ এখনো টলমল করছে। নাক টেনে চোখের পানি মুছে আমার দিকে ঘুরে তাকালো আর বলল, যা করার দ্রুত করো। তায়ের সাথে বিয়েটা না হলে আমি অন্য কিছু করতাম, কিন্তু যেখানে আমার জানি জিগের বন্ধু আছে সেখানে আমি তোমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে চাইছি না। তবুও যদি আমার কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমি তোমাদের পাশে আছি। ও, আরেকটা কথা, আমাকে যদি বাঁচাতে চাও তাহলে এই বিয়েটা ভালো, নয়তো জামাই নিয়ে আমার বড় মুখটা একবারের জন্য দেখে এসো। আবারও বেশি কথা। সত্যি মরে যাব আমি, তোমাকে না পেলে আমি বেঁচে থাকতে পারবো না। চোখের পানি মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি মূর্তির মতো সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। নিজের উপর রাগ হচ্ছে। দেয়ালের সাথে নিজের মাথাটাকে ধরাম করে এক বাড়ি মারলাম। রাগে সারা শরীর থর থর করে কাঁপছে। বেশি পাকনামি করতে গিয়েছি, এখন তার ফল ভোগ করছি। পরের দিন শাড়ির দোকানে একের পর এক শাড়ি উল্টিয়ে যাচ্ছি। আমার কিছুই ভালো লাগছে না। বিয়ের জন্য শাড়ি কিনতে এসেছি। দোকানদার শাড়ি দেখাতে দেখাতে পাগল প্রায় অবস্থা। খালামণি, দাদি, আমি, তাইম ভাইয়া ও এনাজ এসেছি বিয়ের শাড়ি শপিং করতে। আমি আসতে চাইনি, খালামণি জোর করে নিয়ে এসছে। আর এনাজকে দাদি নানা কথা বলে আসতে বাধ্য করেছে। দাদির ইচ্ছে তার বড় নাতির বিয়ের শপিং নিজ চোখে দেখবে। এখন আমার দাদির উপর অনেক বেশি রাগ উঠছে। মনে হচ্ছে উনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। এনাজ আসতে চায়নি, ওকে নিয়ে আসার কি দরকার? এমনিও ভেতরে পুরো ভেঙে গেছে ও। তার মধ্যে নিজের চোখের সামনে এসব দেখলে ও কি ঠিক থাকতে পারবে? ওকে সামলাতে পরবর্তীতে আমাকে হিমশিম খেতে হবে। আমি এক দৃষ্টিতে শাড়ির স্তূপের দিকে তাকিয়ে আছি। খালামণি আমাকে ঠেলা দিয়ে জিজ্ঞেস করলো, এই নোভা, এই লাল খয়েরি রঙের বেনারসিটা কেমন লাগে? ভালো। তাহলে কি এটাই নিব? তোমাদের যেটা ভালো লাগে তাই নাও। আমাদের পছন্দই যখন নিব তাহলে তোকে কেন নিয়ে এসেছি? এই তায়াং, এনাস, দেখ তো এই শাড়িটা কেমন, নোভাকে কি মানাবে? আমি মলিন মুখে একবার তায়াং ভাইয়ার দিকে তাকালাম। উনি একবার আমার দিকে রেগে তাকিয়ে খালামণিকে বলল, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও, আমার কোনো দ্বিধা নেই। শাড়ির বিষয় তোমরা মেয়েরাই ভালো বুঝবে। খালামণি আফসোসের সুরে বলল, দেখো দেখি কি কাণ্ড, আমার যদি সব পছন্দ করতে হয় তাহলে দল বেঁধে এসে কি লাভ হলো? এনাস বাবা, তুই বল তো কোন শাড়িটায় আমাদের নোভাকে পুরো পুতুল বউ লাগবে? এনাজ একবার আমার দিকে ছলো ছলো চোখে তাকালো। পৃথিবীতে আমি এই প্রথম ছেলে দেখলাম যাকে কিনা তার ভালোবাসার মানুষের জন্য বিয়ের শাড়ি চয়েস করতে বলা হচ্ছে। তার ভেতরটা নিশ্চয়ই জ্বলে পড়ে যাচ্ছে। আমার দিকে দৃষ্টি রেখে চোখের কোণের পানি মুছে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে খালামণিকে বলল, আন্টি, ওকে একদম টকটকে লাল বেনারসিতে পুতুল বউয়ের মতো লাগবে। লাল শাড়িতে গোল্ডেন সুতোর কাজ পুরো ফুটে থাকবে। লাল শাড়ি মানেই হলো মেয়েদের অন্যরকম দুর্বলতা। আপনি দোকানদারকে লাল বেনারসি দেখাতে বলেন। দাদি খুশি মনে বলল, এতক্ষণে আমার 2 নাম্বার জামাই একদম ঠিক কথা বলছে। বিয়ের শাড়ি লাল না হলেই তা আমার কাছে বউ মনে হয় না। তানবীরের মা, লাল টকটকে শাড়ি দেখাইতে বলো, এনা শাড়ি পছন্দ করে দিবে। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি যে বিয়ে নিয়ে আমারও অন্য সব মেয়ের মতো অনেক জল্পনা কল্পনা ছিল। লাল বেনারসি আমারও ভীষণ পছন্দ, কিন্তু কে জানতো নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে নিজের বিয়ের শপিং করতে হবে, তাও অন্যের বউ সাজবো বলে। দোকানদার লালের মধ্যে অনেকগুলো বেনারসি বের করলো। খালামণি একটা টেনে নিয়ে আমার গায়ে জড়িয়ে তায়াং ভাইয়াকে বলল, দেখ তো তায়াং, এটা কেমন? তায়াং ভাইয়া বিরক্ত সহকারে বলল, তোমরা দেখো, আমার দেখার ইচ্ছে নেই। কথাগুলো বলে গদগদ পায়ে দোকান থেকে বেরিয়ে গেল। খালামণি ওর যাওয়ার পানে তাকিয়ে বলল,
যাক বাবা, এই ছেলের আবার কি হলো? এনাজ একটা শাড়ি পছন্দ করে দে তো। এনাজ পুরো দোকানের চোখ বুলিয়ে দোকানদারকে আঙুল দিয়ে একটা লাল বেনারসি দেখিয়ে দিয়ে বলল, মামা ওই শাড়িটা নামান তো। দোকানদার শাড়ি নামাতেই এনাজ নিজ হাতে সেটাকে মেলে আমার মাথায় ঘোমটার মতো করে দিয়ে দাদিকে বলল, দেখো তো দাদি, এটা কেমন? পুরো পুতুল বউ লাগছে না? ট্যাঙের পুতুল বউ। তায়াঙ্গের পুতুল বউ শব্দটা শুনে আমি চমকে তার দিকে তাকালাম। উনি জোর করে হেসে আমাকে বলল, এই শাড়িটা পরলে ট্যাং তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না, অনেক সুন্দর লাগবে তোমাকে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে আজ কোনো কথা বের হতে চাইছে না। ফ্যাল ফ্যাল করে এনাজের দিকে তাকিয়ে রইলাম। খালামণি দাদি এগিয়ে এলো। দাদি আমার থুতনিতে হাত রেখে বলল, বাহ এনাস, তোর চয়েস আছে বলতেই হয়। কি সুন্দর লাগছে আমার নাতনিটাকে, একদম লাল টুকটুকে বউ। তানবিরা না, এটাই নিয়ে নাও। এনাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখতে হবে তো পছন্দটা কার। নিজের জানে জিগের বন্ধুর হবু বউয়ের জন্য সুন্দর শাড়ি চয়েস না করে থাকতে পারি? মাশাআল্লাহ, একদম পরীর মতো লাগছে। খালামণি শাড়িটা নিয়ে দোকানদারকে বলল, এটা প্যাক করে দিন ভাই। আমি স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছি। আমার মাথা কাজ করছে না। কি থেকে কি হচ্ছে তা আমি নীরব দর্শকের মতো সব দেখে যাচ্ছি। আমি যে তার প্রতিবাদ করব সেই শক্তিটুকু আমার মাঝে নেই। বিয়েটা আজই হয়ে যেত, কিন্তু তায়াং ভাই আর এক ফুপু আজ আসতে পারবে না, তাই আগামীকাল শুক্রবার দেওয়া হয়েছে। বড় মামা মামি আজ বিকেলে আসবে, নূর আপি আসবে না। তার অবস্থা বোধ হয় এনাজের মতোই। আমার হাতে আরেকদিন সময় বেড়েছে, কিন্তু কিভাবে কি করব তাই বুঝতে পারছি না। এনার শাড়ি পছন্দ করেই দোকান থেকে বের হয়ে গেছে। আমি খালামুনির দিকে না তাকিয়ে বললাম, খালামুনি বিয়ের শাড়ি যেন 5,000-এর বেশি না হয়, পারলে এর কম নিও। একদিনের জন্য এত দাম দিয়ে শাড়ি কেনার দরকার নেই। সে কি কথা রে নোভা, কি বলিস তুই? বিয়ে তো মানুষের একবারই হয়, হোক একদিন পরবি। তাই বলে আমার একমাত্র ছেলের বউকে আমি এত কম দামে শাড়ি দিতে পারি? শো অফ করার কোনো দরকার নেই খালামুনি। আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের এত বিলাসিতা চলে না। অল্পতে তুষ্ট হয়। তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না তো, তোর খালু বিয়ের জন্য পুরো টাকা পাঠিয়ে দিয়েছে। খালু প্রবাসে কষ্ট করে টাকা কামাই করে খালামুনি। টাকাটা যদি তায়াং ভাইয়ার হতো তাহলে অন্য কথা ছিল, কিন্তু টাকাটা খালুর, তাই আমাকে ভাবতে হচ্ছে। দাদি খুশি মনে আমার মাথায় হাত বুলিয়ে বলল, দেখলি তানবীরের মা, আমি কি ওকে শুধু শুধু তানবীরের জন্য পছন্দ করেছি? বিয়ের আগেই শ্বশুরের কষ্টের চিন্তা করছে। এমন মেয়ে কি হাতছাড়া করা যায়? তুমি বলো। একদম সুনাত্মক মেয়ে, দেখবে তোমার সংসার সাজিয়ে গুছিয়ে রাখবে, তোমার কিচ্ছু করতেই হবে না। খালামুনি আমার পাশে দাঁড়িয়ে বলল, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। বিয়ের পর তোর হাতে পুরো সংসার তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আমি মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বাবা মা যদি জানতো তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের সন্তান নিজের ভালোবাসাটাকে কিভাবে বিসর্জন দেয়, তাহলে হয়তো এই শহরে এত ভাঙা মনের মানুষ থাকতো না। তারা কেন বোঝে না তাদের পছন্দের মানুষটাকে বিয়ে করলে তাদের সন্তান ভালো নাও থাকতে পারে। অনেকক্ষণ ধরে তায়াং ভাইয়া ও এনাজের কোনো দেখা নেই, কোথায় গেছে তাও জানি না। দুজনকেই কল দিলাম, কিন্তু কারো রেসপন্স নেই। এনাজকে পোকামাকড়ের ঔষধের দোকানে দেখে আমার তিলে চমকে উঠলো। দ্রুত সেদিকে গেলাম। ভাই, ইঁদুর মারার হাই পাওয়ারে বিষ পাওয়া যাবে? এনাজের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হওয়া শুরু করলো। ইঁদুর মারার বিষ দিয়ে কি করবে ও? নিজের ক্ষতি করার চিন্তা করছে না তো? আমি দ্রুত ওর হাত ধরে অন্যদিকে টেনে এনে জিজ্ঞেস করলাম, আপনি ইঁদুর মারার বিষ দিয়ে কি করবেন? খাবো। মানে? তোমার ট্যাঙের বিয়ে হবে একদিকে দিয়ে, আর একদিক দিয়ে আমি বিষ খাবো। কি পাগলামি শুরু করছেন? পাগলামি কি দেখেছো তুমি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনার মতো বুদ্ধিমান ছেলেকে দিয়ে এমনটা আশা করি না আমি। বিয়েটা একবার হোক, তারপর দেখো আমি কি করি। যাও গিয়ে বিয়ে শপিং করো। এনাজ আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আর কিন্তু সহ্য হচ্ছে না। তোমাকে না পেলে আরো বেশি করবো। আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমার শুধু তোমাকেই চাই। তুমি আমার জীবনে থাকলে সব ঠিক থাকবে, তুমি না থাকলেও আমি নাই। মাথা কি পুরো গেছে আপনার? হ্যাঁ, অনেকটা তাই। এই মাথা আমার ঠিক হবে না।
আপনি শান্ত হন, একদম উল্টোপাল্টা চিন্তা করবেন না। আমি কি মরে গেছি? এমন পাগলামি কেন করছেন? হ্যাঁ, বুঝতার মানুষ হয়েও অবুঝের মতো কাজ করছেন। উনি অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল,